মন মনে অন্তর কাছে আমার মনের কথা। স্বাগতম স্বাগতম ন্যান্সি, আমরা খুবই আনন্দিত আজকে তোমাকে এখানে পেয়ে। একটি বিশেষ আকর্ষণ তোমার সবসময় থাকে, প্লিজ। জি ধন্যবাদ। আমি তোমার তো একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। দর্শকবৃন্দ, বাংলার ইতিহাসে মিষ্টান্ন, মন্ডা মিঠাই এই শব্দগুলো এত প্রচলিত, এবং আজও কোনো অনুষ্ঠানই দেখবেন মিষ্টি ছাড়া যেন জমেই না। আর এই শব্দটি মিষ্টি ব্যবহার, মিষ্টি আচরণ সব কিছুর মধ্যেই চলে আসে। তেমনি একজন অতি অতি মিষ্টি কণ্ঠের অধিকারী, আমার খুব প্রিয় একজন শিল্পী, একজন মানুষ, আজকের অতিথি ন্যান্সি। কেমন আছো? ভীষণ ভালো, এবং আপনি এত এত বিশেষণ এর আগে ব্যবহার করলেন। আমার এখনো মনে আছে, হাবিব যখন তোমার প্রথম গানটি রেকর্ড করলো, আমাকে বলল, দেখো এই মেয়েটিকে আজকে প্রথম দেখলাম, চমৎকার একটি মিষ্টি গলা। এমনি তার বলেনি, তার ভালো লেগেছে তাই বলেছে। এখানে দুটো খাম আছে, যে কোনো একটি তোমাকে নিতে বলবো। তাই কি এটা আছে? খুললেই এটা লেখা পাবে, শুধু একটি শব্দ লেখা আছে। মুশকিল। সুখ। এই তো সুখ। আজকে ন্যান্সির মুখে আমরা শুনতে চাই সঙ্গীত জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যদি কিছু সুখের প্রাপ্তি হয়ে থাকে, তার একটি স্মৃতিচারণ শুনতে চাচ্ছি। কিন্তু এটা একান্তই সঙ্গীত জীবনের। সঙ্গীত জীবনের সুখ বা প্রাপ্তি আমি যদি মানে দুটো শব্দে বলি, মানুষের ভালোবাসা। এটাই সুখ দিচ্ছে, এটা দিয়ে এটাতে গেছে, সুখ। আজও দিয়ে চলছে। গেছে, হ্যাঁ দিয়ে গেছে এবং এখনো চলমান। এই সুখের রেশ আজকে কেন আসলো? ন্যান্সির কণ্ঠ, ন্যান্সির গায়কী, ন্যান্সির প্রেজেন্টেশন সব মিলিয়েই তো। এটাকে জিয়ে রাখতে হলে জি, একজন ন্যান্সি ওরফে একজন শিল্পীর কি করা উচিত? একজন শিল্পীর যে কারণে মানে মানুষের কাছে পরিচিতি আসে, যেমন আমি কণ্ঠশিল্পী, কেউ নৃত্যশিল্পী, কেউ অভিনয় শিল্পী, যা যে কাজের জন্য মানুষের ভালোবাসা পেয়েছে তার প্রতি নিবেদিত থাকা। আচ্ছা, একটু হয়ে যাক, জাস্ট অন দ্য ক্যামেরা। এই সঙ্গীতে নিবেদিত হতে হলে কি কি করা দরকার? আমি অনুরোধ করব দর্শকদেরকে একটু বলার। সঙ্গীতে নিবেদনের জন্য মানে শুধু সঙ্গীত না, যে কোনো কিছুতেই, যে কোনো শিক্ষাতে নিবেদিত হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে সেই কাজটিকে ভালোবাসা। যেমন আমরা স্কুল পর্যায়ে যখন, আমার মনে আছে 9-10-এ তখন সায়েন্স, আর্টস আর কমার্স চুজ করা, তখন বাবা মারা ঠিক করে দেন যে বাচ্চা কোন বিভাগ নিয়ে পড়বে, কিন্তু আমরা কখনো জানতে চাই না সেই বিভাগের প্রতি সেই বাচ্চার আকর্ষণ আছে কিনা, ভালো লাগা আছে কিনা। আমার কিন্তু গানের শুরুটা ভালো লাগা থেকে হয়নি, মার প্রেশারে হয়েছে। আস্তে আস্তে ভালো লাগা তৈরি হয়েছে, আস্তে আস্তে ভালোবাসা তৈরি হয়েছে, এবং এখন আমি বুঝি যে কোনো কাজ, সেটা যে কাজই হোক না কেন, সেই কাজটার প্রতি যদি যে মানুষটি সে কাজের সাথে জড়িত, তার যদি আগ্রহ থাকে, তার যদি ভালোবাসা থাকে, সেই ভালোবাসার থেকে যে সৃষ্টি হয় সেটা অন্যকে স্পর্শ করবেই। দর্শকরা, একটি নিবেদিত শিল্পী হতে হলে যা করণীয় তার কিছু তো ন্যান্সির মুখে শুনলেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে যদি অনুসরণ করেন। আচ্ছা, এখানে শুনলাম যে মা জোর করে, জোর করে, সত্য। আসলে তা না। ওই মা বুঝতে পেরেছিল আমার কন্যার ভেতরে কিছু আছে, তাই। সেটিকে ফুটিয়ে তোলার জন্য উনি হয়তো জোর করেছিলেন। আজ উনি চলে গেছেন, ওপর থেকে নিশ্চয়ই উনি দেখেন আমার ন্যান্সি কি করছে, আমার ন্যান্সি কেমন আছে, নিশ্চয়ই দেখেন, এবং ওখান থেকে নিশ্চয়ই উনি দোয়া করেন। সঙ্গীত জীবন গড়ার পেছনে জি বাবা মার অবদান তো শুনলাম, জি। নিজের প্রতি নিজের অবদান কতটুকু রাখতে পেরেছো, কতটুকু সাধনায়
মনোযোগ দিয়েছো এই সঙ্গীত শিল্পী হতে গিয়ে তার কিছুটা শুনতে পারি। ন্যান্সি কি করলো এটা শ্রোতাবিন্দু দেখুক, তাদের মধ্যে যদি কেউ ন্যান্সি হতে চায়, হয়তো এই কথাগুলো অনুকরণীয় হয়ে থাকবে। প্লিজ। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আমার সঙ্গীত জীবনের 20 বছর এখন চলছে। এত হবে 20 বছরের মধ্যে প্রত্যেকের না একজন বলে না গুরুর প্রয়োজন আছে বা অভিভাবক। আমরা যখন ছোট থাকি আমাদের অভিভাবক বাবা মারা হন, একটা সময় আমরা বাবা মাদের অভিভাবক হয়ে যাই। এবং সঙ্গীত জীবনে পথ চলাতেও না অভিভাবকের দরকার, যিনি আপনাকে সঠিক গাইড করবেন যে কী করা উচিত কী করা উচিত না। তো আমি একজনকে অভিভাবক মেনে 20 বছর ধরে পথ চলছে, সেই মানুষটির নাম ফেরদৌস ওয়াহিদ। এবং আমি ওনার সাথে পরামর্শ না করে খুব বড় মাঝে মাঝে টুকটাক আমি সোশ্যাল মিডিয়াতে যা লিখি সেটা আমিই করি। তো গানের কথা যদি বলি, আমি দীর্ঘ বছর এবং মামা এখানে উপস্থিত, আমি বলি যে আমার গান শিখিয়েছেন বাবা মার অনেক শ্রম আছে, কিন্তু এই 20টা বছর আমার ন্যান্সি হয়ে ওঠার পেছনে বা দাঁড়িয়ে থাকার পেছনে কিন্তু উনি আছেন। এবং এই মানুষটিকে এমনভাবে গাইড করেছেন আমাকে, এবং আমি ইন্ট্রোভার্ট, একটু চুপচাপে মনে হয়, ঘরের বাইরে তো একদমই মানুষ খুব সহজে ভুল বোঝে। গান গাওয়ার সময় শুধু ঠাঁই দাঁড়িয়ে গান গাই, এবং আমাদের এখানে শুধু একটা মেয়ে ঠাঁই দাঁড়িয়ে গান করবে আর কোনো পারফর্ম থাকবে না, সেখানে টিকে থাকাটা কিন্তু ভীষণ রকম মুশকিল। তো আমাকে অন্যদের সামনে কিভাবে প্রেজেন্ট করতে হবে যে হ্যাঁ এটা ন্যান্সি, এবং ন্যান্সি হয়ে ওঠা, সেটা শুধুমাত্র ওনার কারণে সম্ভব হয়েছে। এবং আমি এখন ওনাকে ফলো করি, এবং আমি এখন পর্যন্ত আমি যদি মানে ভুল বলে না থাকি, এবং মামা ভালো বলতে পারবেন, আমি লজ্জিত হয়ে যাচ্ছি। না আপনি 20টা বছর সামলে রেখেছেন বলেই, উনি কিন্তু একদম আগলে রেখেছেন বাচ্চার মতো। তো আগলে রেখেছেন বলে আমার মনে হয় যে অনেক সময় আমি কেঁপেছি, একটু হেলেছি দুলেছি, কিন্তু পড়ে যাইনি। আজকে তুমি আমার সামনে বলছো, আমি লজ্জিত হচ্ছি। এই যে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ, একেবারে একজন মানুষের প্রতি ভালোবাসাটা এমনিতেই জন্ম নিয়ে যায়। তোমার জন্য আমার অনেক ভালোবাসা, দোয়া সবসময় থাকবে। না, এবং আপনার মধ্যে যে গুণটা আছে সেটা হচ্ছে যে মানে পরখ করে এবং সেটাকে জায়গা মতো প্লেস করা। মানে যে কোনো শিল্পীর ক্ষেত্রে আমি দেখেছি আপনি ভালো বলতে আপনার কখনো মানে সংকোচ আমি কখনোই দেখিনি। এবং আজকে যদি আমার মনে হয় যে আমাকে অনেকে যখন বলে যে আপনি ন্যান্সি হয়েছেন বা ভালো গান পেয়েছেন বা ভালো এটা করেছেন, আমি বলেছি যে সেটা যদি উনি না থাকতেন হয়তো আমি সঠিক নির্বাচন করতে পারতাম না যে হ্যাঁ আমার এই গানটা করা উচিত, এই সময় এটা করা উচিত, এই সময় এই ইন্টারভিউতে যাওয়া উচিত, এই সময় স্টেজে ওঠা উচিত। এবং আমার প্রথম 4 বছর তো আমি স্টেজে যাইনি, আমি যখন তৈরি হয়েছে মনে হয়েছে তখন আপনি যেভাবে গাইড আমাকে করেছেন বা এখনো করে যাচ্ছেন, এটা অবিশ্বাস্য। মানে যাই হোক, আমরা আরো অনেক মজার কথা আছে, সেগুলো আসবে। তবে আমি শিওর দর্শকবৃন্দ একটু হলো আমার প্রতি বিরক্ত হচ্ছে, আরে এই লোকটা এত কথা বলে কেন, ন্যান্সির সামনে বসা দুজন গান শুনবো না, এটা কি হতে পারে? দর্শকবৃন্দ ক্ষমা চাচ্ছি, এখনই গাবে। এটা আমার গাওয়া প্রথম চলচ্চিত্রের গান আকাশ ছোঁয়া ভালোবাসা, এবং এসে হক কলিকের লেখা, হাবিব ওয়াহিদের সুর, এবং আমাদের এটা ডুয়েট গান। আচ্ছা, মুখটা করি প্লিজ। চমৎকার। আমি সাথেই বলিনি একটি মিষ্টি কণ্ঠের অধিকারিণী আমাদের ন্যান্সি। এনিওয়ে, একজন শিল্পীর জন্য তার আচরণ, তার ব্যবহার, এই জিনিসটার উপরে তুমি কতটুকু গুরুত্ব দাও? আমার কাছে অনেক মনে হয় আমার অপ্রয়োজনীয় অনেক কথা, অযাচিত মন্তব্য বা এরকম কোনো কিছু আসলে পছন্দ হয় না। আমিও জ্ঞানত কারো সম্পর্কে করি না, বা কেউ বললেও আমি বিরক্ত হই। আর আমি আসলে আমার মতো থাকতে ভালোবাসি, আমার জগতে থাকতে ভালোবাসি। আমরা
খুব আশা করি অনেকেই যে শিল্পী সবার সাথে অনেক মিশবে বা খুব চঞ্চল হবে। খুব চঞ্চল হওয়াটা খুব কি জরুরি? মানে এক একটা মানুষ তো এক এক রকম, সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ বানিয়েছেন, প্রত্যেকেই কিন্তু আলাদা, প্রত্যেকের একটা নিজস্ব রূপ আছে, সেই রূপেই আমার মনে হয় তাকে থাকতে দেওয়া উচিত এবং শিল্পী পরিচয়টাকে আলাদাভাবে দেখা উচিত। শিল্পী এবং ব্যক্তিকে কখনো মিক্স করবার দরকার আছে বলে আমি মনে করি না, একদমই মনে করি না। তুমি কি এখনো প্রতিদিন চর্চার মধ্যে থাকো কি? আমি থাকি এবং সেটা আমি এমন বলবো না যে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে রেয়াজে বসে যাই, এমন না, কিন্তু আমার চর্চা বা আমার অনুশীলন আমার মতো থাকে। আরেকটা আমি যেটা করি মামা, আমি যতটা না রিয়াজ করি তার চাইতে আমি বেশি গান শুনি। আমি প্রচুর গান শুনি এবং যখনই নতুন কোনো গানের রেকর্ড আসে, সেটা যে কোনো শিল্পীর হতে পারে, আমাদের দেশে যে কোনো শিল্পীর, আমি প্রত্যেকের গান শুনি এবং চেক করলে মানে আমি পরীক্ষা দিলে আমি পাশ করবো, আমি জানি। সবার গানে আমি শুনি এখন কোন ধরনের গান হচ্ছে, দেশের মানুষ এখন কোন ধরনের গান পছন্দ করছে, এবং অবশ্যই পুরাতন যে সকল গান আমি শুনে শুনে বড় হয়েছি তারও আগের পুরাতন কোনো রেকর্ড যদি থাকে সেগুলো সংগ্রহ করা, সেগুলো নোট করা, এবং এই প্র্যাকটিসটা আমার কাছ থেকে আমার মেয়ের মধ্যে, আমার বড় মেয়ের মধ্যেও এসেছে, সে কিন্তু নোট করে রাখে। বা নতুন কোনো গান আমি শুনলাম, এখন ট্রেনিংয়ে আছে, আমি সাথে সাথে গিয়ে সেটা গান গাইতে পারার চাইতে গান শোনার অভ্যাসটা করাটা ভীষণ জরুরি। কারণ গান যখন আপনি শুনতে থাকবেন, শুনতে শুনতে সেটা আপনার মগজে বসে যায়, সেখান থেকে এখানে হৃদয়ে বসে যায়, তখন মানুষ গাইতে পারে ভালো। হুট করে একটা গান মুখস্থ করলাম আর গেয়ে ফেললাম, সেটা আসলে গান হয় না। আমাদের দেশে দেখবে অনেক রিয়েলিটি শো হচ্ছে, শিল্পীদের জন্য কম্পিটিশনের ব্যবস্থা করা হচ্ছে। এটার গুরুত্ব এবং এটার প্রয়োজন, যেহেতু তুমি আজকের একজন হার্টথ্রব, গ্রহণযোগ্য একজন শিল্পী, যুগে যুগে যা হয়ে আসছে, আজকে তুমি আছো, কালকে আরেকজন আসবে, পরশু, যেহেতু তুমি আজকে আছো, তোমার থেকে শুনতে চাই তোমার ছোট্ট অভিজ্ঞতায় এই রিয়েলিটি শোর প্রয়োজন এবং এর বিন্যাস কতটুকু ঠিকঠাক, বা তোমার আরো কোনো মন বলে কি না এই হলে ভালো হতো? রিয়েলিটি শোতে আমার যেটা মনে হয়, যেমন ধরেন আমি চাকরিজীবী পরিবারের সন্তান, আমার পরিবারের কেউই মিডিয়ার সাথে জড়িত না, কাজে কোনো একটা প্ল্যাটফর্মের দরকার পড়ে। তো আমার যেমন খুবই কাকতালীয়ভাবে আপনার সাথে যোগাযোগ হয়েছে বা গান শোনানোর সুযোগ হয়েছে, এরকম একটা প্ল্যাটফর্মের জন্য আমার মনে হয় ঠিক আছে, রিয়েলিটি শো ঠিক আছে। কারণ সবাই কার কাছে আসবে, কোথায় যোগাযোগ করবে, রেকর্ড কোম্পানির কাছে কিভাবে যাবে, একজন গীতিকার সুরকার কিভাবে নির্বাচন করবে, ওসব বিবেচনা যদি করি, হ্যাঁ রিয়েলিটি শো ঠিক আছে। কিন্তু রিয়েলিটি শোর থেকে যেসব ছেলেমেয়েরা এসেছে তাদের মধ্যে কতজনকে আমরা পেয়েছি এবং কতজনকে হারিয়েছি, সেটাও একটু দেখবার বিষয়। কাজে শুধু রিয়েলিটি শো থেকে আসলেই হবে না, তারপর আসলে সেটা ধরে রাখার। চলুন আমরা এমনি ভাবেই ফেলে দিই, যেটা হচ্ছে দেখা যাবে এই রিয়েলিটি শো থেকেই, সেখান থেকে একটি ন্যান্সি তৈরি হয়ে গেল। আরো ভালো, আরো ন্যান্সি কেন, আরো আরো এটা দারুণ কিন্তু কিছু বলা তৈরি হবে। খুবই মুশকিল। আমাদের দেশে যারা গান করছে, জি তোমার মতোই অনেকেই তো আছে, সেটা পুরুষ হোক নারী হোক, সবাই খুব ভালো গান করছে, বিদেশে যাচ্ছে। জি আগের যুগে যেমন একজন টিচার, একজন ওস্তাদই কিন্তু একটা ইনস্টিটিউশন থাকতো, এখন সেই ওস্তাদ পাওয়াও যাচ্ছে না, নাকি ওস্তাদ গড়ে উঠছেন না, এটা ঠিক বুঝতে পারছি না। যেমন আমাদের নিয়াজ মোহাম্মদ চৌধুরী কিন্তু একটি প্রতিষ্ঠান, চলে গেল নিঃসন্দেহে। আমাদের সুবীর নন্দী, ভালো ভালো অনেক যারা শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে, কিন্তু এটাকেও সমষ্টিগতভাবে একটা এমন কিছু করা দরকার যেখানে আমরা গুরুজনদের আবার ফিরে পাই, জি। সেই সুযোগগুলা। এটা আমার একটি ধারণা, তুমি কি বলো? একটি গুরুজনকে ধরে রাখা, এজন্য তাকে সম্মান, তার সুযোগ সুবিধা সব কিছু যদি আমরা করতে পারি, আমাদেরই তো ভালো হবে। সত্যি করতে পারলে ভীষণ ভালো হতো, কিন্তু আমাদের মধ্যে সেই একতাটা তো নেই। আমরা কি আবেদন করতে পারি না? সেটা হোক সরকার, হোক অবশ্যই করতে আমাদের প্রাইভেট সংস্থাগুলো, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, গুরুজনরা যেন চলে না যায় হুট করে কিছু না দিয়ে, সবাইকে তো যেতে হবে, জি। কিন্তু তাদেরকে ধরে রাখা এবং তাদের থেকে কিছু নেওয়া, Right. এটা তো আমাদের একটি বুদ্ধিমত্তার পরিচয় হবে, আমাদের নিঃস্বার্থ একটি চাওয়া হবে। জি জি আজকে যারা তোমার সঙ্গে বাজাচ্ছে, ওই দিক থেকে আমি বলবো শহীদ, নিশান, লিটন, এরা সবাই যখন বললাম আজকে কিন্তু ন্যান্সি আসবে, তোমরা কি বলো? ওরা তো বললো, আরে
আমরা তার সাথে বাজাবো, আমরা তো খুব খুশি। খুব কারো মুখে গুণী শিল্পী, কারো মুখে প্রিয় শিল্পী, কারো মুখে অত্যন্ত জনপ্রিয় শিল্পী। আসলেও আমরা খুবই খুশি যে আমরা তোমাকে পেয়েছি। আর এখানে বলবো, দুঃখ এমন একটা জিনিস, যেই দুঃখ মানুষকে অনেক উপরে উঠিয়ে দেয়, যেই দুঃখ মানুষকে ধ্বংস করে দেয়। তা আজকে তোমার জীবনে এমন কোনো দুঃখ আছে যেটাকে বহন করে আজকে তুমি তোমার সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছ? এখন পর্যন্ত একবারই আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, এবং সেটা 2011-তে হলেও ঘোষণাটা হয়েছে 13 সালে। ঠিক 2012 ডিসেম্বরে আম্মা মারা যান, এবং যখন সেটা প্রকাশ পায় তার 2 মাস বা 3 মাস আগে আম্মা মারা যান। আমার এখনও মনে হয় যে এটা আসলে আমি বড় কেউ হব, এটা আমি যতটা না ভেবেছি তার চাইতে অনেক গুণ ভেবেছেন তিনি, আমার মা। তো তিনি নেই, কিন্তু আমি পথ চলছি, আমি এখনো গান করছি। আপনি আপনার কথাটা সাথে তো তোমাকে হ্যাঁ। ভালোবাসতো। আচ্ছা ন্যান্সি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ছোট্ট একটা অনুরোধ করবো, তোমার শত দুঃখের মাঝেও আজকের আমাদের এই অনুষ্ঠানটির মূল কারা, দর্শকরা। জি। সেই দর্শকদের সাথে তুমি এমন কিছু বলো যেন একটা ন্যান্সি হওয়ার মতো অনুপ্রেরণা তারা পায়। প্লিজ অন টু দ্য ক্যামেরা। সেটা হচ্ছে, যদি কেউ ন্যান্সি বলবো না, সঙ্গীত শিল্পী হতে চান, সঙ্গীতের প্রতি ভীষণ রকম ভালোবাসা থাকতে হবে। আর একটা জিনিস ইদানিং খুব দেখা যায়, সোশ্যাল মিডিয়ার কারণে আমরা প্রচার প্রসারের দিকে এত বেশি ঝুঁকে পড়েছি, শেখার আগ্রহটা না অনেক কমে গেছে। শেখার কোনো বিকল্প নেই, এটা কোনো দিন ছিল না। একজন গৃহিণীকেও শিখতে হয়, একজন মাকেও শিখতে হয়। আমি আমার সন্তানদের সাথে সাথে বড় হয়েছি, মা হয়েছি। তো যে কোনো কাজ আসলে শেখার বিকল্প নেই। খুব বেশি সোশ্যাল মিডিয়ার দিকে না ঝুঁকে যদি নিজের কাজটা কেউ একাগ্রচিত্তে করতে পারে, এটা আমার মনে হয় আজকের দিনে, তাহলে আমার মনে হয় ভালো কিছু হতে পারে। অনেক অনেক ধন্যবাদ। অনেক তোমাকে আনন্দের সাথে আমরা তোমার সঙ্গে সময় কাটালাম, কিছু কথা বললাম, কিছু কথা শুনলাম, আর দর্শকরা কিছু শুনল। তোমাকে অজস্র ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন একটু শান্ত, অনেক শান্ত, মিষ্টি একটি মেয়ে তার কথাগুলি বলে গেল। আমরা তাকে প্রশ্ন রেখেছিলাম তার জীবনের গল্প শোনার জন্যে। ন্যান্সি কীভাবে হলো, কেমন কীভাবে চর্চা করলো, কিছু কিছু তো এসছে। একদম ফুটিয়ে তোলার তো আর দরকার নাই, আমরা তো ফুটন্ত ফুলই দেখছি। আপনারা সবাই ন্যান্সির জন্য দোয়া করবেন, আমাদেরও দোয়া রইল। আগামীতে আমাদের দেশের আরও এরকম ফুটন্ত অনেক গোলাপ আছে, তাদের সাথে আমরা কথা বলবো, দেখা হবে। ন্যান্সির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছার সাথে সাথে আপনাদেরও। তোর তরে হায় মন উড়ে যা, তুই সে থাকিস দূরে।